আমার আমার কথা শোনা যাচ্ছে? হুম, ও হ্যাঁ, কাট হচ্ছে। চলবে? আচ্ছা দেখো, শুরু করি। আচ্ছা রেকর্ডিং স্টার্ট করে দিছি কি? তো করছি। আজকে আমরা যে চ্যাপ্টার গত যে চ্যাপ্টারটা ছিল চ্যাপ্টার 4 ওটা আমরা শেষ করছি। ওটা তোমরা জানো কিনা আমি একটা টপিক স্কিপ করছি, সেটা হলো অ্যাম্পিয়ার সার্কিটাল ল। এটা বাকি আছে, ওটা আমার মিস চলে গেছে। ওটা পড়াই দিব, সমস্যা নাই। বাকি আমাদের ওই চ্যাপ্টারটা শেষ আর লাস্ট চ্যাপ্টার শেষ হয়ে গেছিল। তো ওই চ্যাপ্টারটা তোমাদের কিন্তু এক্সাম দিতে কবে দিবা বলো দি? শুক্রবারে দাও, সামনে শুক্রবারে। ঠিক আছে, সামনে শুক্রবারে ওই চ্যাপ্টারটার উপর পরীক্ষা দিও। ৫০ মার্কের, দুইটা সৃজনশীল আর হচ্ছে ৩০টা এমসিকিউ। তাহলে আমরা নেক্সট চ্যাপ্টারটা শুরু করব। আহ নেক্সট চ্যাপ্টারটা শুরু করব, ঠিক আছে? এটা একটা ছোট চ্যাপ্টার, আগেরটার মতো বড় না, এটা একটু ছোট আছে। এবং এই চ্যাপ্টারটা ইন্টারেস্টিং, মানে ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার এটা। ওকে, তাহলে আমরা শুরু করি। তাহলে এই চ্যাপ্টারে আমরা কি করব? গত চ্যাপ্টারে তোমরা যেটা করছে, আমরা যেটা করছিলাম, যে আমরা কি করছিলাম, তড়িৎ প্রবাহ করছিলাম। তড়িৎ প্রবাহ করে আমরা কি আহ দেখছিলাম, চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছিল। তড়িৎ প্রবাহ করছি, তো আমরা দেখছি চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছিল। তো এইবার আমরা এই চ্যাপ্টারে যেটা করব, আচ্ছা কেউ কি কিছু বলছো? আরো মাইক অন আছে মনে হচ্ছে। ওকে, সমস্যা নাই। Okay, তো তড়িৎ প্রবাহ করছিলাম, আমরা চৌম্বক ক্ষেত্র মাপছিলাম, তাই না? এটাই তো দেখছি, ইফেক্টটা ছিল তড়িৎ প্রবাহ করে আমরা ইফেক্টটা চৌম্বক ক্ষেত্র পেয়েছিলাম। কিন্তু এবার আমরা উল্টাটা করব। কি করবো আমরা? এবার আমরা চৌম্বক ক্ষেত্র দিব, ম্যাগনেটিক ফিল্ড দিব, তড়িৎ প্রবাহ পাবো। ঠিক আছে, জাস্ট রিভার্স প্রসেস হবে এই চ্যাপ্টারে। উল্টা কাজটা আমরা এখানে করবো এবার। Okay? তাহলে এই চ্যাপ্টারের মেইন থিম এটাই, চৌম্বক ক্ষেত্র থেকে আমরা তড়িৎ প্রবাহ দেখবো আর কি। কিভাবে হচ্ছে ওটা দেখবো। ঠিক আছে, ওকে, ফাইন। এখন চ্যাপ্টারের নামটা দেখো, তড়িৎ চৌম্বক আবেশ ও দিক পরিবর্তী প্রভাব। নামটা যেটা আমি বললাম সেটাই। তড়িৎ চৌম্বক আবেশ মানে জিনিসটা বুঝতেছো, যে চৌম্বক দ্বারা আমরা তড়িৎ মানে আবেশ করব, মানে তড়িৎকে আবেশ করবো আর সাম কাইন্ড অফ আর কি, যে চৌম্বক ক্ষেত্র দ্বারা তুমি তড়িৎ প্রবাহটা সৃষ্টি করতেছো। এবং এই তড়িৎ প্রবাহটা কিরকম তড়িৎ প্রবাহ, তোমাদেরকে চলতড়িৎ সমস্যা পড়ানোর সময় আমি একটা বলছিলাম যে তড়িৎ প্রবাহ দুই রকমের হয়, একটা ডিসি আর একটা কি বলতে পারো বলবি? একটা ডিসি আর একটা কি বলছিলাম? শুরুতে একটা লেকচার নিয়েছিলাম, একটা ডিসি আর একটা কি কারেন্ট বলো? একটা ডিরেক্ট কারেন্ট আর একটা এসি কারেন্ট, তাই না? একটা হচ্ছে এসি কারেন্ট। তো ওইটার বাংলাটা কি? এসি কারেন্ট মানে হলো অল্টারনেটিং কারেন্ট। এটা তুমি বাংলা করো, এটাই আসে, দিক পরিবর্তী প্রবাহ। ঠিক আছে? তো এখানে কেন এটা অল্টারনেটিং কারেন্ট বলছে, এখান থেকে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, ইন্ডাকশন মানে হচ্ছে আবেশ করা আর কি। তো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন করে, ওই প্রসেসটা করে, অর্থাৎ চুম্বক ক্ষেত্র দিয়ে আমরা যে তড়িৎ প্রবাহটা পাবো এখানে, এটা হচ্ছে আমরা এসি কারেন্ট পাবো। ঠিক আছে, ডিসি কারেন্ট পাবো না, আমরা এসি কারেন্ট পাবো। আমরা চলতড়িৎ থেকে যত কিছু পড়ছি সবকিছু সবকিছু ছিল ডিসি কারেন্ট, একমুখী প্রবাহ তড়িতের।
দ্বিমুখী মানে সরি অল্টারনেটিভ কারেন্ট নিয়ে কিন্তু পড়া হয়নি, ঠিক আছে? তো আমরা এইখানে যদিও কারেন্ট নিয়ে এখানে কিছু না, মূলত এই চুম্বক ক্ষেত্রটি কিভাবে তড়িৎ প্রবাহ হবে ওটাই হচ্ছে মেইন কাজ, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনটা কিভাবে হচ্ছে। বাট আমরা এখানে যে প্রোডাক্টটা পাবো সেটা হচ্ছে এসি কারেন্ট পাবো, এই তড়িৎ প্রবাহটা যেটা আসবে এটা এসি কারেন্ট। কেন এসি কারেন্ট হবে এটা আমরা যখন প্রসেসটা দেখবো তখন বুঝতে পারবো। ওকে, আচ্ছা, তাহলে আমরা একদমই ঢুকে যাচ্ছি যে আমরা কি করব আসলে। আমরা যেটা করব তারই চুম্বক আবেশ করবো, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন করবো। কিভাবে করব আমাদের একটা সেট আপ দরকার। আচ্ছা, তো আমরা এখন যেটা করব সেটা কয়েক বছর আগে একজন বিজ্ঞানী করে গেছে। তো উনি যা করছে আমরা এখন ঠিক তাই করব। করে উনি যে রেজাল্ট গুলো পাইছে আমরা সেই রেজাল্ট গুলো দেখবো, সেগুলো এক্সপ্লেনেশন দিব কিভাবে কি হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তোমাদেরকে যদি একটা ভিডিও দেখানো যাইতো তাহলে খুব ভালো হতো। তবে আমি আগে লিখে দেখাই, তারপর তখন ওই ভিডিওটা দেখলে তোমরা আরো পরিষ্কার হবা যে কি বলছে আর কি। Okay? তাহলে আমাদের কারেন্ট পাইতে হবে, ভালো কথা। তড়িৎ চুম্বক আবেশ দিয়ে মানে হচ্ছে একটা ম্যাগনেট চুম্বক ক্ষেত্র দিয়ে কারেন্ট তৈরি করতে হবে। আচ্ছা, তাহলে আমাদের সেট আপটা কিরকম হতে হবে? আমরা সেট আপটা এরকম নেবো। এটা কি নিলাম বলো দি? এটা একটা সিলিন্ডার টাইপের জিনিস, ঠিক আছে? সিলিন্ডার আছে। ওকে, ফাইন। এই সিলিন্ডারের মানে হচ্ছে এই সিলিন্ডারটা হচ্ছে ধরে নাও অপরিবাহী পদার্থ দিয়ে তৈরি। এই সিলিন্ডারটা অপরিবাহী পদার্থ দিয়ে তৈরি, ঠিক আছে? সিলিন্ডার তো বুঝতে পারতেছো চিত্র দেখে, অপরিবাহী পদার্থ দিয়ে তৈরি। তো এইটার উপরে আমরা কি পেঁচাবো? কয়েল পেঁচাবো। কয়েল মানে কি? পরিবাহী তার। পরিবাহী তারটা যখন পেঁচাই দিব ওটাকে আমরা বলতেছি কয়েল। তো কয়েল যদি পেঁচাই দিই তাহলে দেখতে হবে এরকম। এখন এই চিত্রটা তোমরা আগেও দেখছো, এরকম একটা চিত্র দেখছো তোমরা, দেখে বলবো আমাকে এটা কোথায় দেখছো। এরকম আর কি। তো এখান থেকে একটা তার বের হবে, এখান থেকে একটা তার। আচ্ছা, এটা এটা কি বলো দি? এটার নামটা মনে আছে তোমাদের? এটা কি ছিল? এই যন্ত্রটার নাম কি? ডিভাইসটার বা এই সেট আপটার নাম কি ছিল বলো দি? আমরা কোথায়? সলিনয়েড, হ্যাঁ সলিনয়েড। আমরা একটা সলিনয়েড নিছি, হ্যাঁ। তো এই সলিনয়েডের এই ভিতরের জিনিসটা এটা ইনসুলেটর, আর এই যে এটা একটা পরিবাহী তার, এগুলো কয়েল গুলো পেঁচাইছি আমরা এভাবে। ওকে, ভালো কথা। এটা দুইটা তার বাইর হয়েছে। তো আমরা এর আগের চ্যাপ্টারে কি করছিলাম? এর আগের চ্যাপ্টারে আমরা করছিলাম কি, আমরা এই দিক দিয়ে কারেন্ট দিয়ে দিচ্ছি। কারেন্ট দিয়ে দিছি, এখান থেকে কারেন্ট যাচ্ছে এইভাবে এইভাবে এই ডিরেকশনে। তারপর আমরা দেখতেছি যে এই যে ফিল্ডটা, ম্যাগনেটিক ফিল্ডটা কিভাবে তৈরি হচ্ছে। এবার আমরা উল্টা করবো। আমরা এই কয়েলের ভিতর দিয়ে সরি, হ্যাঁ কয়েল গুলোর ভিতর দিয়ে কারেন্ট সৃষ্টি করতে চাচ্ছি। কারেন্ট তৈরি হবে নিজেই। এখন ওটা কিভাবে করবো? এখন ওইটা দেখানোর জন্য আমরা একটা কি করব? দেখানোর জন্য আমরা এই দুই তারের মাঝে আমাদের তো দেখতে হবে আদৌ কারেন্ট যাচ্ছে কিনা। যেটা করব দেখো হচ্ছে আমরা এখানে একটা অ্যামিটার বসাই দিচ্ছি, ঠিক আছে? এই যে অ্যামিটার, অ্যামিটার অ্যামিটার কি করে? কারেন্ট মাপে। ওর ভিতর দিয়ে কারেন্ট গেলে কারেন্ট মাপবে। অ্যামিটারে কাটা বিক্ষেপ দিবে। তো ধরে নাও এটা এমন একটা অ্যামিটার যেটা দুই দিকেই বিক্ষেপ দিতে পারে। অর্থাৎ কারেন্ট দ্বিমুখী হলে, কারেন্ট একদিকে প্রবাহিত হলে একদিকে দিবে, অন্যদিকে প্রবাহিত হলে আরেক দিকে দিবে। মানে যেটা বলতে চাচ্ছি, ধরে নাও ওর যে বিক্ষেপণটা এটা হবে এরকম টাইপের। ওটা যদি ওর কাটা হয়, কারেন্ট যদি ডান দিকে প্রবাহিত হয় ধরেন এরকম, তাহলে এইদিকে বিক্ষেপ দিবে, আর যদি বাম দিকে হয় তাহলে এইদিকে বিক্ষেপ দিবে এরকম আর কি। ঠিক আছে, ধরুন এটা নিডলটা ওর এখানে শূন্য দাগে আসলো, কোনো কারেন্ট নেই তো, ওখানে তো কোনো শূন্য দাগে থাকবে।
এখন আমরা কারেন্ট এখানে কই থেকে নিয়ে আসবো? কি করবো আমরা? একটা মজার কাজ করব। সেটা হলো এটা একটা বার ম্যাগনেট ধরো। এটা একটা বার ম্যাগনেট। এটার এটা হচ্ছে নর্থ সাইড। ধরে নাও যে এটা হচ্ছে নর্থ সাইড। নর্থ বার ম্যাগনেটে এটা নর্থ সাইড। ঠিক আছে? এই পর্যন্ত কোনো কারেন্ট নাই। ভালো কথা। কারেন্ট তৈরি হবে কখন? আমি যদি এই বার ম্যাগনেটটাকে ধরে নাও এই জিনিসটা স্থির, সলিনয়েডটা স্থির। বার ম্যাগনেটটা তুমি কি করছো? কোনো একটা ব্যবস্থা করে এটা বারবার এর কাছে নিয়ে আসতেছো, আবার দূরে নিয়ে যাচ্ছ। একটা ডিসটেন্সে নিয়ে যাচ্ছ। এবার অর্থাৎ এরকম তুমি একটা ওর মোশন দিছো। হ্যাঁ? এসএচএম করছো আরকি। এই যে মোশনটা এসএচএম করছো। যে কাছে নিয়ে আসছো, আবার দূরে নিয়ে গেছো। কাছে নিয়ে আসছো, আবার দূরে নিয়ে গেছো। ঠিক আছে? এরকম। তো এইটা যখনই করবা, তখনই তুমি দেখবা তোমার এই তারের ভিতর দিয়ে কারেন্ট ফ্লো হইতেছে। ঠিক আছে? অবাক করা বিষয় আসলে। তুমি এই যে এটা এভাবে উঠানামা করলে, এখান থেকে দেখবা যে কারেন্ট প্রবাহিত হচ্ছে। এখন এই কারেন্টটা কেন প্রবাহিত হচ্ছে? কোন দিকে প্রবাহিত হবে? হ্যাঁ? মানে একটা তো ২ দিকে প্রবাহিত হতে পারে। কোন দিকে প্রবাহিত হবে? আ এসব নিয়ে আমাদের কাজ। এ এরপরে ওইটাই আমরা ব্যাখ্যা করব। কারেন্টটা কোন দিকে প্রবাহিত হবে, কিভাবে প্রবাহিত হবে। যেমন আমি এখানে এই সাইডে কি করছি? নর্থ কে রাখছি। এই সাইডে যদি সাউথ কে রাখি, তারপর যদি এরকম আমি এই অসিলেশনটা করি বা এই মোশনটা করি, তাহলে কি এরকম কারেন্ট জেনারেট হবে? কতটুকু মাত্রায় কারেন্ট জেনারেট হবে? এইসব আরকি আমরা দেখব। ঠিক আছে? তাহলে জিনিসটা কিন্তু ইন্টারেস্টিং যে এভাবে কারেন্ট জেনারেট হইতেছে। ওকে? তো এই আ এটার উপরে ভিত্তি করে আমাদের জেনারেটর গুলো তৈরি করা হয়। আমাদের ট্রান্সফরমার গুলো তৈরি করা হয়। মানে মূলত তুমি যে কারেন্ট গুলা পাও, মানে আমাদের যে পাওয়ার প্ল্যান্ট এ যে কারেন্ট গুলা আসে, এসি কারেন্ট গুলা সেগুলো কিন্তু উম আ এইটাই বেসিক আরকি। এভাবেই তৈরি করা হয়। এরকম খানিকটা এরকম টাইপের জিনিসপত্রই থাকে। যেমন হলো আমরা ইয়া ভিডিওটা দেখতে পারি। দেখা যাবে কি? আচ্ছা, দেখা যাচ্ছে কিনা আমাকে একটু বলিও তো। ভিডিওটা কি দেখা যাচ্ছে? অর্ণব? হ্যালো? ওকে। তাহলে এখানে এটা তোমরা নিজেরাও সার্চ দিয়ে দেখতে পারো পরবর্তীতে। ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নেগেটিভ বলছে এটা যদি উম আচ্ছা, ঠিক আছে আমি বলছি কি বলছে এখানে। তাহলে ও বলতেছে যে আমি এখানে কারেন্ট তৈরি করব কিন্তু কোনো ইয়া করব না। মানে কি ব্যাটারি ইউজ করব না। কারণ আমাকে কারেন্ট তৈরি করতে গেলে তো ব্যাটারি লাগবেই। ঠিক আছে? তো কারেন্ট দেখো ২ টা তার। তোমার কাছে একটা পরিবাহী তার আছে। তো তুমি ওই তারের মধ্য দিয়ে যদি তুমি আ কারেন্ট ফ্লো করাইতে চাও, কারেন্ট ফ্লো মানে কি ইলেকট্রনের ফ্লো। তাহলে ২ পাশে যে তুমি কানেকশন দিছো ওদের মধ্যে কি পার্থক্য থাকা লাগবে বলো দি? বিভব পার্থক্য থাকা লাগবে। এখন এটা তোমাকে তো কেউ দিবে। যেমন ব্যাটারি কিংবা ইএমএস বা যেকোনো একটা সোর্স। সোর্স ছাড়াই তুমি কিভাবে কারেন্ট পাবা, তাই না? তাহলে তোমাকে ইএমএফ টা তো লাগবে। বিভব পার্থক্যটা লাগবে। এখন আ আমরা যেভাবে দেখলাম আরকি কারেন্ট হচ্ছে। তার মানে নিশ্চয়ই তুমি বুঝতে পারতেছো যে এভাবে করার ফলে এখানে নিশ্চয়ই বিভব পার্থক্য তৈরি হইছে। একটা ইএমএফ তড়িৎচালক শক্তি তৈরি হইছে। যদি না হয় তাহলে এটা কেমনে কারেন্ট প্রবাহিত করবে, তাই না? তো এইটা আমরা আসতেছি একটু পরে আসবো ম্যাথমেটিক্যালি আসবো জিনিসটা। আপাতত জাস্ট ইনটিউশন দিয়ে আমরা ভাবতেছি এরকম কিছু। ওকে? কাজ করে দেওয়া যায় না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা ও যেটা বলল যে আমরা কি করছি ইলেকট্রিক কারেন্ট থেকে ম্যাগনেটিক ফিল্ড পেয়েছিলাম। এই চিত্রটা মনে পড়ে? আমরা ইলেকট্রিক কারেন্ট থেকে ম্যাগনেটিক ফিল্ড পাইতাম। ওইটাই লিখছে আরকি। আচ্ছা, তারপরে এবার আমরা উল্টাটা করব। ম্যাগনেটিক ফিল্ড থেকে ইলেকট্রিক কারেন্ট কিভাবে করব বলছি।
আচ্ছা, এখানে কি করছে, ও একটা কুণ্ডলী নিছে। ঠিক আছে? এই কুণ্ডলীর মধ্যে থেকে কি করবে, কারেন্ট প্রবাহিত করবে, তাই মনে হচ্ছে। তো ওখানে একটা লাইট দিচ্ছে। এখানে কুণ্ডলীতে যদি কারেন্ট যায় তাহলে লাইট জ্বলবে। হ্যাঁ, সেটাই লিখছে, সেটা বলছে আর কি। ভালো কথা। আচ্ছা, এখন যে এখানে বার ম্যাগনেট রাখছে ও, এখনো কিন্তু লাইট টাইট জ্বলেনি, কিছুই জ্বলেনি, কারণ কোনো মোটর নাই আপাতত। মোটর করলে লাইট জ্বলার কথা। এটা ফিল্ডটা দেখেন, ফিল্ডটা এইভাবে আছে। আশা করি বুঝছিস তো আর কি। হুম, এই দেখো, সরাইছে, লাইট জ্বলছে। ঠিক আছে? সরাচ্ছে, লাইট জ্বলছে আর কি। আচ্ছা, এখানে ছেলেটাকে দেখেছে, ও আসলে পছন্দ করছিল, কমফর্ম হয়ে গেছে। যা দেখি এখানে দেখলাম আমি ব্যাটারি এখানে কারেন্ট করতে আসছে। ঠিক আছে? এখন এইটা কি দেখাচ্ছে দেখো দি, এইটা যেটা করাইলো, এবার আছে না, তোমার ম্যাগনেটটাকে স্থির রাখছে, ওই যে কুণ্ডলীটা ওটাকে সরাইতেছে। হ্যাঁ, কুণ্ডলীটাকে সরাইতেছে। এখন কুণ্ডলীটা সরাইলেও দেখা যাচ্ছে আরে ফ্লো করতেছে। এই যে এটাই দেখাচ্ছে আরকি। এই যে কুণ্ডলীটা সরাচ্ছে, কারেন্ট ফ্লো করতেছে, আর উল্টাটাও সত্য। ম্যাগনেটটা সরাচ্ছে, কারেন্ট ফ্লো হচ্ছে। তার মানে মোশন থাকতে লাগতেছে। তাইলে হচ্ছে এই কারেন্ট জেনারেট হচ্ছে। ঠিক আছে? এটাই বলতেছে। এটা দেখি একটু। ঠিক আছে? এটা অনেক বড় ভিডিও। বেসিক আমরা বুঝছি। বাকিটাও এখানে এক্সপ্লেনেশন দিছে কেন কারেন্ট জেনারেট হচ্ছে, ওটা এখন আমি দিব। এরপর তুমি শেষে এই ভিডিওটার লিঙ্ক দিয়ে দিব, এটা একটু দেখে নিবা। তোমার এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা তাই করবো এবার, ঠিক আছে? ওকে, আমরা যেটা করব, এই জিনিসটাকে আমরা মৌসুমে নিয়ে যাব। মৌসুমে যদি নিয়ে যাই, ধরে নাও প্রথমে এখানে আমি নর্থ নর্থ পোলটাকে মানে এটা স্থির, তোমার সলিনয়েডটা স্থির থাকবে। তোমার নর্থ পোলটাকে, ম্যাগনেটটাকে আমি এই সলিনয়েডের দিকে কাছে নিয়ে আসবো। ঠিক আছে? তো নিয়ে আসলে যেটা হবে, কারেন্ট ফ্লো। ধরো সেই কারেন্টটা ফ্লো হবে কোন দিকে, কারেন্টটা ফ্লো হবে এই দিকে। অর্থাৎ তুমি যখনই এটাকে এই দিকে মোশন নিয়ে যাবা, সলিনয়েডের দিকে নিয়ে যাবে, তখন কারেন্টটা এই দিকে ফ্লো করতেছে। ঠিক আছে? তো এই জিনিসটা কপি করব। এবার আমি কি করব, এবার যেটা করব সেটা হচ্ছে এই, এটাকে আমি উল্টাই দিব, উল্টা দিকে মোশন দেব। অর্থাৎ নর্থ পোলটাকে কি করব, সরি, নর্থটাকে এবার দূরে সরায় নিব। ঠিক আছে? এটা এদিকে নিয়েছি আর এটা দূরে সরায় নিচ্ছি। দূরে সরায় নিলে কি হবে, তোমার এখানে কারেন্টের ডিরেকশনটা চেঞ্জ হয়ে যাবে। কারেন্টের ডিরেকশনটা চেঞ্জ হবে, কারেন্টের ডিরেকশনটা কোন দিকে হয়ে যাবে, এইদিকে হয়ে যাবে। ঠিক আছে? কেন হবে আমরা দেখতেছি একটু। ওকে, বুঝছো? এই জিনিসটা হবে। তাহলে তুমি একটু দেখো তো, তুমি একটা যখন এই একটা পোর্শন করবা, নটটা নিয়ে যাচ্ছ, দূরে নিয়ে যাচ্ছ, কারেন্ট একবার একদিকে, তারপর আরেকবার অন্যদিকে। ধরো 5 সেকেন্ড এদিকে, তার 5 সেকেন্ড অন্যদিকে। তো এটা কি অল্টারনেটিং কারেন্ট না? যেটার দিক পরিবর্তন হচ্ছে। অল্টারনেটিং কারেন্ট মনে করে দেখো। এটাই কিন্তু ঠিক। এখন আমরা উল্টাটাও করতে পারি, উল্টাটাও সত্য হতে পারে। উল্টাটা কোনটা, আমরা এই যে ম্যাগনেটটাকে স্থির রাখবো, এই সলিনয়েডটাকে সরাবো। ঠিক আছে? আমরা এবার এটা করতেছি। আমি কি করছি, ম্যাগনেটটা স্থির আছে, এই যে সলিনয়েডটাকে ম্যাগনেটিক দিকে নিয়ে গেছি, নর্থ এর দিকে নিয়ে গেছি। তাহলে কারেন্ট এই সেম ডিরেকশনে কি করবে, বিক্ষেপ দেবে, মানে ওই তোমার অ্যামিটারটা। এখানেও ঠিক তাই, এখানেও ঠিক তাই। এখানে কি করবা, এখানে সলিনয়েডটাকে কি করবা, এই যে তোমার ম্যাগনেট থেকে দূরে সরে নেবে। তাও এই একই জিনিস শো করবে। তো এদিকে নিয়ে যাবে।
মানে যেটা দাঁড়াচ্ছে যদি কাছাকাছি আসে তাহলে সেম প্রবাহ দিবে। সেটা ম্যাগনেটটা আসুক কিংবা সলিনয়েড আসুক, দিকটা একই হবে। যদি কাছাকাছি আসার চেষ্টা করে। আর যদি দূরে সরে যায় সেটা ম্যাগনেটটা সরে যাবে কিংবা তোমার হচ্ছে আ আ তোমার সলিনয়েডটা সরে যাবে। ঠিক আছে? দূরে সরে গেলে জিনিসটা অন্যদিকে বিক্ষেপ দিচ্ছে। তাহলে বিক্ষেপ দেওয়া ২ দিকে দেওয়ার কারণটা কি? একটা দূরে সরে যাচ্ছে যখন, একটা কাছে আসতে, আসতে। এরকম হচ্ছে। ঠিক আছে? এইটা একটা হতে পারে। এখন এই সেম জিনিসগুলো আমরা কি করব? সাউথ আ সাউথ এর ক্ষেত্রে যদি আমার এই সাইডটা সাউথ হইতো, তাহলে জিনিসগুলো কিরকম হইতো আসলে? ওটা যদি দেখি, তাহলে ওটা দেখার জন্য এটা কি কপি করা যাবে? হ্যাঁ, কপি তো হয়েছে। দেখো, এবার আমরা এগুলো সব সাউথ, সাউথ, সাউথ তোমার এই সাইডটা যদি সাউথ হয়, তাহলে কিছুই হবে না। তোমার এই কারেন্টের ডিরেকশনটা খালি উল্টে যাবে। ঠিক আছে? ঠিক আছে? এইদিকে হবে। এটুকুই চেঞ্জ। কোনটা কোন দিকে ছিল আমার তো মনেও নাই। দেখে দিতে হবে। আচ্ছা, এইটা এইদিকে হয়ে যাবে, এটা এদিকে হয়ে যাবে। জাস্ট ডিরেকশন গুলো চেঞ্জ হবে। বাকি ইফেক্ট একই, আগের মতোই। কাছে নিয়ে আসলে একদিকে, দূরে সরায় নিলে আরেক দিকে বিক্ষেপ দিবে। ঠিক আছে? ওকে। এখানে এখন কিছু কথাবার্তা আছে। কথাবার্তা কি? আচ্ছা, জিনিসগুলো বুঝতেছো তো না? বুঝা তো উচিত। এই জিনিসটা আরেকবার নিয়ে আসি। এটা লাগবে আরেকবার। ওকে? ধরো যে এটাই আছে। এখন তোমার হচ্ছে এইটাও স্থির আর এইটাও স্থির। দুইটাই স্থির হয়ে আছে। ভালো কথা। এই অবস্থায় এইখানে কারেন্ট কত হবে বলো দেখি? কারেন্ট 0 হবে। কারেন্ট আসবে তখনই যখন মোশনে থাকবে। ঠিক আছে? যখন মোশনে থাকবে তখনই কারেন্ট আসবে। আনটিল কোনো কারেন্ট তুমি পাবা না। এবং আরেকটা কেসও হতে পারে। আরেকটা কেসও হতে পারে। কোন কোন কেসটা সেটা? তখনও কারেন্টটা তুমি 0ই পাবা। কখন? ধরো যে এই ২ টা সেম ভেলোসিটিতে আছে। ধরুন এটা এদিকে আ কিছু একটা বেগে আছে। আর এটাও এদিকে ওই সেম বেগেই আছে। তো ধরুন এটা 2 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে এদিকে। ধরো আরকি। আর এটা 2 মিটার পার সেকেন্ড এদিকে আছে। হুম? তাও এখানে তুমি কারেন্ট 0 পাবা। এই যে কারেন্টটা 0 পাবা। তাইলে জিনিসটা যেটা দাঁড়াচ্ছে যে তোমার হচ্ছে আপেক্ষিক গতির এখানে ব্যাপার আসবে। আপেক্ষিক গতি মানে কি? একজনের সাপেক্ষে আরেকজনের। তো আপেক্ষিক গতিটা তোমার এই ২ ক্ষেত্রে যে জিনিসটা 0 সেটা হচ্ছে আপেক্ষিক গতি। তুমি এই সেকেন্ড কেসে দেখো আপেক্ষিক গতি একজনের সাপেক্ষে আরেকজনের 0। এখানে দেখো শুরুতে ২ জনে তো স্থির, তো আপেক্ষিক গতিও স্থির। অর্থাৎ আপেক্ষিক গতি যদি থাকে তাহলে কারেন্ট হবে, প্রবাহিত হবে। যদি আপেক্ষিক গতি 0 হয়ে যায় একজনের সাপেক্ষে আরেকজন, তাহলে কোনো কারেন্ট ফ্লো করবে না। এইটা হচ্ছে কথা। তাহলে যেটা হবে যে কুণ্ডলী ও ক্ষেত্রে তড়িৎ প্রবাহ হবে। এখন কথা হলো যে এগুলো আসলে আমরা ফ্যাক্ট দেখতেছি। যাচ্ছে এটা হলো ওটা হচ্ছে, এটা হলো এটা। কারণটা কি? মানে বিহাইন্ড দ্য রিজন কি হতে পারে?
এর রিজনটা জানলে এখনই বুঝতে পারবা যে কেন আসলে আপেক্ষিক বেগ থাকা লাগবে, তাহলে কেন কারেন্ট থাকবে, নাল থাকবে না কেন, সবই বুঝতে পারবা তো কয়েক কয়েক মিনিট পরেই। ঠিক আছে, ওকে। এরপরে আমরা যেটা জিনিস নিয়ে ডিল করব সেটা হচ্ছে কি, আমরা আস্তে আস্তে এই জিনিসগুলা ইনফল করব। প্রথম যে জিনিসটা ডিল করব সেটা হচ্ছে যে কি, কারেন্টটার ফ্লো আসলে কোন দিকে হবে, দিকটা আমাদেরকে জানতে হবে। হ্যাঁ, কোন দিকে হবে। আহ যদি কাছে নিয়ে আসি তাহলে কোন দিকে হবে, দূরে সরে নিয়ে গেলে কোন দিকে হবে। সো সেই দিকটা জানা জরুরি আমাদের। তো আমরা দেখবো যে কারেন্টের, এবার আমরা কারেন্টের দিকটা নির্ণয় করার চেষ্টা করব। আচ্ছা, কারেন্টের দিকটা নির্ণয় করবো, ঠিক আছে। তাহলে আমাদেরকে একটা সম্পর্ক জানতে হবে যেটা আমরা অলরেডি জানি। আরে, এদিকে যদি আমি আই প্রবাহ করি, আর এখানে যদি আমি এদিকে কারেন্ট প্রবাহ করি, ধরো এটা হচ্ছে আমাদের আগের চ্যাপ্টারের জিনিসপত্র। কারেন্ট যদি এদিকে যায় আর এদিকে এদিকে যাওয়া মানে কি, কারেন্টটা কিভাবে যাচ্ছে, ক্লকওয়াইজ। আর এদিকে যাওয়া মানে কি, কারেন্টটা কিভাবে যাচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ। আচ্ছা, আমাকে একটু বলবা, ক্লকওয়াইজ যদি যায় তাহলে ফিল্ডটা, ম্যাগনেটিক ফিল্ডটা কোথায় তৈরি হয়? মানে মানে এই যে কেন্দ্রে, এটা কি ক্রস হবে নাকি ডট হবে এটা বলো। কেন্দ্রে তৈরি হবে, কেন্দ্রে ম্যাগনেটিক ফিল্ডটা কত, ক্রস নাকি ডট দিকটা? ক্লকওয়াইজ হলে ক্রস, আর অ্যান্টি ক্লকওয়াইজ হলে ডট। ঠিক আছে, এটা তো মনে আছে। হ্যাঁ, এরকম আর কি। তাহলে আমরা ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা থেকে উল্টা ভাবে কারেন্টের ডিরেকশনটা জানতে পারি। যদি ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা এদিকে হয় জানি, তাহলে কারেন্টের ডিরেকশনটাও আমরা বের করতে পারবো, ভাইস ভার্সা। তো এটাই করবো আসলে। হ্যাঁ, তো এখন আমরা এটা কিসের রেসপেক্টে দেখবো, আমরা দেখবো সাউথ আর নর্থ এর রেসপেক্টে। তো এখন ক্রস মানে কি, ক্রস মানে কি, তুমি যে সাইড দিয়ে দেখতেছো আর কি, ধরো না তোমার সামনের সাইডটা, সেটা আমরা কি হিসেবে ট্রিট করতে পারি, এই সাইডটাকে সাউথ নাকি নর্থ? যেহেতু ক্রস মানে ভিতর দিকে ঢুকতেছে জিনিসটা, তাহলে এই সাইডটা কি বলা যেতে পারে? সাউথ বলা যেতে পারে না? সাউথ, কারণ সাউথে কি হয়, ফিল্ড গুলা প্রবেশ করে। আর এটা যেহেতু ডট, মানে এখান দিয়ে বাইর হচ্ছে ফিল্ড গুলা, তাহলে আমরা এটাকে নর্থ এর মতো ট্রিট করতে পারি, নর্থ। তাহলে এখন যদি আমরা কানেকশন গুলো করি, যে কি হচ্ছে, যদি ক্লকওয়াইজ হয় তাহলে ক্রস হবে ম্যাগনেটিক ফিল্ডটা, এবং ম্যাগনেটের যে সাইডটা সেটা সুইচের মতো কাজ করবে। ক্লকওয়াইজ হলে দিকটা হবে ক্রস, আর ক্রস রিপ্রেজেন্ট করবে সাউথ। যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে সেটা রিপ্রেজেন্ট করবে ডটকে, এবং এটা রিপ্রেজেন্ট করবে নর্থ। তাহলে নর্থ মানে হলো অ্যান্টি ক্লকওয়াইজ, সাউথ মানে হলো ক্লকওয়াইজ। এটা আসলে আলটিমেট দিক। সেটাই যদি হয় তাহলে আমরা একটু এখান থেকে আসি, এটা তো নর্থ। এখন কথা হলো যে ওই ডিরেকশন গুলা, তাই না? তাহলে এই ডিরেকশন গুলো যদি জানতে হয় তাহলে আমি এইগুলো আরেকবার কপি করব। এখন আহ কথা হলো কি, তুমি যখন নর্থটাকে এই সাইডে নিয়ে আসবে না, নর্থটা যখন তোমার এই সাইডে নিয়ে আসবে, তুমি যখন নর্থটাকে এখানে নিয়ে আসবা, তো তোমার এইখানে, আচ্ছা, আগে আমরা কি ডিরেকশনটা দেখবো, ডিরেকশনটা, হ্যাঁ আগে ডিরেকশনটা দেখি তাহলে বুঝতে পারবো। আচ্ছা, যেহেতু এটা নর্থ সাইড, কারণ ফিল্ড লাইন গুলো এইভাবে বাইর হচ্ছে, ঠিক আছে। ফিল্ড লাইন গুলো যদি এভাবে বের হয়, তুমি ধরে নাও এই পাশ থেকে তুমি যদি দেখো, তোমার চোখটা যদি এটা হয়, ঠিক আছে,
এটা যদি তোমার চোখ হয়, তুমি যদি এই পাশ থেকে দেখো, ফিল্ড লাইন গুলো এইভাবে যাচ্ছে, মানে তুমি কি দেখতেছো? ডট না? সরি, আমি কি ঠিক লিখছি? ডটই না? ডট হলে, হ্যাঁ ডটই তো। ফিল্ড লাইন গুলা এখানে যদি যায়, ডট দেখবা। আচ্ছা, উম, এরকম করে, আচ্ছা হলো, ডট ডট, সরি ডট। তো তুমি যদি এদিক দিয়ে দেখো, ফিল্ড লাইন গুলা এরকম এরকম করে থাকবে, এরকম এরকম করে থাকবে। এখন কথা হলো যে তুমি যখন নটটা এদিকে নিয়ে আসবা, তখন এই যে এইখানে একটা আবেশ পরীক্ষার মানে এখানে একটা নর্থ সাইড তৈরি হবে, ঠিক আছে? তো এখানে একটা নর্থ পোল তৈরি হবে এইখানে। এখন তোমার কথা হলো যে তুমি যদি এখানে নিয়ে যাও, মানে তুমি এই জিনিসটাকে এখানে কাছে নিয়ে আসো, তখন এখানে অটোমেটিকলি একটা নর্থ পোল তৈরি হবে। নর্থ পোল তৈরি হবে, এইটা। তো এটা যদি নর্থ পোল তৈরি হয়, ধরো আমার কথা মানে নিছো আর কি, এখানে নর্থ পোল তৈরি হবে। তো নর্থ পোল যদি তৈরি হয়, তাহলে এটা হচ্ছে ডট, ঠিক আছে? তুমি নর্থটা কাছে নিয়ে আসলে এখানে নর্থ পোল তৈরি হবে। আপাতত আমার কথা মানে নাও যে নর্থ পোল এখানে কাছে আসলে এখানে নর্থ পোল তৈরি হবে। যদি তৈরি হয়, তাহলে কেন তৈরি হবে একটু পরে বলবো। যদি তৈরি হয় তাহলে আচ্ছা, এখানে আমি এনটা লিখে দিই। তার মানে এটা কি বের হচ্ছে এই ভিতর দিয়ে? ফিল্ডটা ডট। ডট হলে এটা কি হবে? আমরা কি করলাম? ডট হলে কি হবে? অ্যান্টি ক্লকওয়াইজ না? কি রে? ও, আমরা আরেকটা পেজ আছে এখানে। হ্যাঁ, ঠিক আছে। দেখো তো, ডট হলে কি বললাম? যে নর্থ। নর্থ মানে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয়, তাহলে ডিরেকশনটা কোন দিকে হবে? এইদিকে না? দেখো তো, এদিক দিয়ে যায় ঘুরে নিচে আসবে, আর এদিক দিয়ে এইভাবে। দেখো ক্লিয়ার হচ্ছে কিনা? তুমি এদিক দিয়ে যদি তাকাও, এটা ডট রিপ্রেজেন্ট করতেছে। যদি করে তাহলে ডিরেকশনটা কি হবে? অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ কি এটা না আমি যেটা করছি? দেখো তো রাইসা, ঠিক আছে? এখন এই সাইডে আমি ডান পাশেরটা কথা বলছি। এই সাইডে তুমি যখন নোটটা এখানে সরায় নিবা না, তখন এখানে ধরে নাও, আছে আমার কথা ধরে নাও, এখানে সাউথ তৈরি হবে। এখানে যদি সাউথ তৈরি হয়, তাহলে এটা কি রিপ্রেজেন্ট? ক্রস কে। ক্রস হলে জিনিসটা কি হবে? ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ হলে কিন্তু নিচের দিকে হবে, মানে এদিক দিয়ে যায়, ঠিক ঠিক আছে? এখানে, এখানেও ঠিক সেম কাহিনী, এখানেও ঠিক সেম কাহিনী হওয়ার কথা। হ্যাঁ, এখানেও আচ্ছা সেমই হবে। যা দেখছো, যেহেতু নর্থ, তুমি যদি কাছাকাছি জিনিসটা নিয়ে আসো, তাহলে এখানে অটোমেটিকলি নর্থ হবে। মেইন কথা হচ্ছে এটা। And কেন হবে ওটা কারণ দেখতেছি। তুমি দূরে সরে নিয়ে গেলে এখানে সাউথ তৈরি হবে। ডিরেকশন গুলো সেম, এই যে দিকে। হুম। আর সাউথের ক্ষেত্রে যদি বলি, সাউথ তো বোধহয় এখানে আছে। সাউথের ক্ষেত্রে কি হবে বলো দি? সাউথটাকে তুমি যদি এর কাছাকাছি নিয়ে আসো, এর কাছাকাছি নিয়ে আসো, তাহলে এখানে সাউথ তৈরি হবে। সিমিলার পোল থাকবে, অর্থাৎ বিকর্ষণ করবে আর কি। মেইন কথা হলো কাছে নিয়ে আসলে বিকর্ষণ করবে, দূরে নিয়ে গেলে আকর্ষণ করবে। ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। তো কাছে নিয়ে আসলে এই যে এখানে একটা সাউথ তৈরি হবে। সাউথ যদি তৈরি হয়, তাহলে এখানে কি হবে? সাউথ মানে কি আমরা বললাম? ক্রস, তাই না? সাউথ মানে তো ক্রস করলাম। ক্রস যদি হয় তাহলে ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ যদি হয় তাহলে ডিরেকশনটা কোন দিকে? নিচের দিকে, তাই তো? ভুল হলে বলিও, ভুল হতেই পারে। আর যদি দূরে সরে নেওয়া যায়, দূরে সরে নিলে এখানে যেটা তৈরি হবে নর্থ। নর্থ মানে ডট, ডট মানে অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে এই যে উপরে দিকে। ঠিক আছে? আর এখানেও সেম কাহিনী। এই যে এখানে কাছে আসতেছে, কাছে আসা মানে হচ্ছে এখানে সাউথ তৈরি হওয়া।
ডিরেকশনটা তাইলে ক্লকওয়াইজ। আর দূরে সরে নেওয়া যায় মানে অপোজিট পোল তৈরি হওয়া। আর অপোজিট পোল তৈরি হওয়া মানে হচ্ছে এখানে হচ্ছে নর্থ, যেহেতু তাহলে এখানে হবে ক্লকওয়াইজ। এই হচ্ছে ডিরেকশনের ব্যাপারটা গেল। এখন এখানে কয়েকটা প্রশ্ন অ্যারাইজ করতেছে আমাদের, যে কেন সাউথ অপোজিট পোল গুলো হচ্ছে, হ্যাঁ, মানে অপোজিট দিকে কেন ফিল্ড এর মতো তৈরি হচ্ছে ওখানে, আমরা দেখতেছি। তারপর আর কি কি প্রশ্ন আসতেছে? আসতেছে হচ্ছে আহ, কেন কারেন্টটা প্রবাহিত হচ্ছে। এই দুটো প্রশ্ন থাকে যাচ্ছে, হ্যাঁ। তো এই প্রশ্নগুলো আমরা এখানে জবাব দিব। তো তার আগে এটার আরো কয়েকটা জিনিস আমরা দেখবো, প্রপার্টি আছে যে এরকম করাতে যে প্রপার্টি গুলো হচ্ছে। প্রথম প্রপার্টিটা হলো, এক নম্বরটা হলো যে আহ, এখন আমরা ফ্যাক্টই করতেছি কিন্তু কারণ এখনো জানি না। তো ওই কুণ্ডলী গুলা যদি পাক সংখ্যা তুমি বাড়াও, পাক সংখ্যা মানে যত প্যাসেজ আর কি, যত বেশি পাক সংখ্যা বাড়াবা সেম পরিমাণ ওই ম্যাগনেটের জন্যই, ফিল্ডের জন্যই তোমার কারেন্টটা বেশি বেশি পাবা। অর্থাৎ তড়িৎ প্রবাহ যে আবেশ আমরা করতেছি সেটা বেড়ে যাবে। তো তড়িৎ প্রবাহ বেশি আবিষ্ট হবে, ঠিক আছে। তার মানে যদি কুণ্ডলীর পাক সংখ্যা পাক সংখ্যা বাড়ে তাহলে বেশি হবে, মানে সমানুপাতিক হলো জিনিসটা, যে নাম্বার অফ, এই যে এটা এইভাবে তুমি মনে করো, যে যত বেশি তুমি পাক বাড়াবা তোমার আয়টা তত বেশি হবে, ঠিক আছে। ধরুন একটাতে পাক সংখ্যা কম আছে, একটাতে পাক সংখ্যা বেশি আছে, কোনটাতে কারেন্ট পাওয়া বেশি? যেটাতে পাক সংখ্যা বেশি পাওয়া, যেটাতে কারেন্ট বেশি হবে। 2 নম্বর যেটা, সেটা হলো এই যে আপেক্ষিক যে বেগটা আমরা কথা বললাম, আপেক্ষিক গতি বা বেগ, সেটা তুমি যদি বাড়াইতে পারো তাহলে তুমি বেশি কারেন্ট পাবা আসলে। তো যদি কুণ্ডলী ও চুম্বকের দিক বেগ বাড়াই তাহলে বেশি তড়িৎ প্রবাহ আবিষ্ট হবে, ওইটাই, ঠিক আছে। তো তো এই আপেক্ষিক বেগটা বাড়ালেও তোমার ওটা এই কি বলে কারেন্টটা বেশি পাবো আর কি। আপেক্ষিক বেগটা বাড়লে, ধরুন যে একটাতে আপেক্ষিক বেগ হলো 2 মিটার পার সেকেন্ড, আর একটাতে হলো 5 মিটার পার সেকেন্ড আপেক্ষিক বেগটা, তাহলে যেটা 5 মিটার পার সেকেন্ড বেগ, ওখানে বেশি কারেন্ট পাওয়া যাবে আর কি, ঠিক আছে। ওকে, অর্থাৎ তুমি যেই আপনি যেটা 5 মিটার পার সেকেন্ড ওখানে কিন্তু ওই মোশনটা খুব দ্রুত, আর যেটা 2 মিটার পার সেকেন্ড ওখানে মোশনটা একটু স্লো। তো যত বেশি ফাস্ট মোশন করতে পারবো তত বেশি কারেন্ট জেনারেট হবে আর কি, ঠিক আছে। 3 নম্বর যেটা, 3 নম্বরটা হলো যে একটা আপেক্ষিক বেগ গেল, একটা হচ্ছে কুণ্ডলী পাক সংখ্যা, আরেকটা হচ্ছে যে এই যে কুণ্ডলীটা নিছিলাম, সরি, কুণ্ডলীটা যে একটা সিলিন্ডারের মধ্যে নিছিলাম আর কি, হ্যাঁ, সেটার ভিতরে সেটার ভিতরে আমরা যদি আহ কাঁচা লোহা কাঁচা লোহা কিংবা কোনো একটা ফেরোম্যাগনেটিক পদার্থ, যে কোনো কাঁচা লোহা কেন বললাম, কারণ এটা একটা ফেরোম্যাগনেটিক পদার্থ, এবং ফেরোম্যাগনেটিক পদার্থগুলোর একটা বৈশিষ্ট্য কি বলতো, যে এরা চুম্বক ক্ষেত্র দ্বারা কি হয়, সবচেয়ে বেশি আকৃষ্ট হয় নাকি সবচেয়ে কম, কোনটা? কি মনে নাই?
নোপ। হ্যালো, অর্ণব আছো? তাহলে কি বলো, ফেরোম্যাগনেটিক পদার্থগুলো চুম্বক ক্ষেত্র দ্বারা সবচেয়ে বেশি আকৃষ্ট হয় নাকি সবচেয়ে কম নাকি মাঝারি, কোনটা? মনে নাই? রাইসা, ক্লাস করছো? যে আবার কেমন প্রশ্ন, কেমন উত্তর, বেশি আমার মনে হয় নাই। কনফিডেন্টলি বলো কোনটা হবে। বেশি, বেশি হয়, বেশি, সবচেয়ে বেশি হয়। ওদের জাই এর মান সবচেয়ে বেশি, ওদের মিউ আর এর মান বেশি। ঠিক আছে, সবচেয়ে বেশি পরিমাণ ওরা আহ ইফেক্ট হয় আর কি। ওকে, এখন এটা কেন হলো, কারণ এটা কেন বললাম, কারণ তোমার কুণ্ডলীর অভ্যন্তরে ওই কাঁচা লোহার মধ্যে, কাঁচা লোহার মজ্জা যদি রাখি বা কাঁচা লোহা যদি রাখি, তাহলে কি হবে? তুমি যখন বাইরে থেকে ম্যাগনেটিক ফিল্ড দিছো, বাইরের ম্যাগনেটের জন্য ভিতরে ওই লোহার ভিতরে আরেকটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, বি ইন্টারনাল, যেটা আমরা পড়লাম গতদিনে। তাহলে কি ইফেক্টটা বেশি হয়ে গেল না? ওই যে আমরা চুম্বক আবেশটা বাড়ে গেছে। চুম্বক আবেশ বাড়ে যাওয়া মানে কারেন্টটাও বেড়ে যাবে আর কি। হ্যাঁ, যত বেশি ফিল্ড তত বেশি কারেন্ট। এই জন্য আসলে ভিতরের কথাটা আসে। আর আরেকটা খুবই অবভিয়াস, যে যত বেশি শক্তিশালী আমি চুম্বক ব্যবহার করব, তত বেশি আমি কারেন্ট পাবো। চুম্বকটা যত বেশি শক্তির ফিল্ড তৈরি করতে পারবে, তত বেশি কারেন্ট পাওয়া যাবে। এই current এর, ঠিক আছে। আচ্ছা, একটা চুম্বক, ধরুন দুইটা বার চুম্বক আছে, তাহলে বার চুম্বকের মধ্যে কোনটা বেশি শক্তিশালী তুমি কিভাবে বুঝবা? শক্তিশালী চুম্বক চেনার উপায় হলো, তোমার হচ্ছে যার মেরু শক্তিটা বেশি হবে। মেরু শক্তি তো মনে আছে না? মেরু শক্তিকে কি দ্বারা রিপ্রেজেন্ট করে? আইসা, মেরু শক্তিকে, মেরু শক্তিকে কি দ্বারা রিপ্রেজেন্ট করে, কি সিম্বল দ্বারা রিপ্রেজেন্ট করে? বড় হাতের না ছোট হাতের? বড় হাতের নাকি ছোট হাতের? বড় হাতের এম দিয়ে কি রিপ্রেজেন্ট করছি আমরা গত চ্যাপ্টারে? অর্ণব বলো তো কি রিপ্রেজেন্ট করছিলাম? চুম্বক ভ্রামক, ঠিক আছে। আই দ্বারা কি রিপ্রেজেন্ট করছি গত গত লেকচারে? আই দ্বারা কি ছিল এটা? তারপরে এই যে যাই, হুম, আর যাই দ্বারা কি, এটা নাম কি ছিল? যাই, এটা কি ছিল? চুম্বক, কি এটা? চুম্বক গ্রহিতা, ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি। এর আগে লাস্টের ইয়াটা পড়িও ভালো করে, ওগুলা কিন্তু আসবে, ওগুলা পড়াইছি এই জন্য। তোমরা পড়তা না, যদি না পড়াই।
আচ্ছা, ঠিক আছে। এখন হচ্ছে আমাদের কারণটা জানতে হবে যে কেন আসলে কারেন্ট তৈরি হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, আমরা অলরেডি অল্প অল্প জানছি। সেটা হচ্ছে কি যে কারেন্ট কেন তৈরি হচ্ছে? কারণ ইএমএফ লাগবে আমাদের, তড়িৎচালক শক্তি লাগবে। আচ্ছা, তড়িৎচালক শক্তির সাথে তাহলে এই কারেন্টের মানে এই ফিল্ডের একটা সম্পর্ক তৈরি করতে হবে। কিভাবে করব ওটা? তো যেটা হয়, আমরা একটা চিত্র আঁকবো। এটা আমাদের ম্যাগনেটটা, আর আমাদের সলিনয়েডটা হচ্ছে এটা। এই সলিনয়েডে আমরা তার পেঁচাবো। তার পেছালাম। এরকম। তারপর এই তারটার এখানে রেসপেক্টে আমরা কোনো একটা অ্যামিটার দিতে পারি বা কোনো একটা বাল্ব বা কোনো একটা যন্ত্র লোড দিব আরকি। ঠিক আছে? এরকম। তো আমরা ধরতেছি এটা হচ্ছে এটা নর্থ সাইড, নর্থ সাইড। তো নর্থ সাইডে কি হয়? আমাদের চুম্বক বলরেখাগুলা বাইর হয়। চুম্বক বলরেখাগুলো বের হয় নর্থ সাইড থেকে। তাহলে ধরলাম যে এখানে একটা বের হলো। আচ্ছা, কালার সেম হয়ে যাচ্ছে। অন্য কালার ইউজ করবো। অন্য কালার ইউজ করি। এটা দেখো, চুম্বক বলরেখাগুলো বের হবে এখান থেকে। এরকম দিয়ে এই সাউথে প্রবেশ করবে। এরকমই তো ফিল্ড গুলো এইভাবে থাকবে। এরকম। আচ্ছা, এখন দেখো, তুমি এখন বাস্তবেই দেখতে পারবা। আর এদিকে কি হচ্ছে এটা ওকে দিই, এই যে প্রবেশ করবে তোমার সাউথ। সরি। আচ্ছা, আমরা ধরে নাও এই পজিশনে ছিল, আমরা এটাকে কাছে নিয়ে গেছি। এই যে কাছে নিয়ে গেছি। ঠিক আছে? কাছে নিয়ে গেলাম এরকম করে। কাছে নিয়ে গেছি অর্থাৎ মোশনটা করছি এদিকে। এদিকে আমরা মোশন দিছি। তো মোশন দিয়ে বললাম যে কি হবে? এদিকে একটা নর্থের মতো তৈরি হবে। পরবর্তীতে আমরা কাজ করছি। আচ্ছা, হলো। ভালো কথা। এখন আমরা এই যে চুম্বকের মানে কুণ্ডলীর যে অভ্যন্তর বা কুণ্ডলীটার মধ্যে আমরা একটা জিনিস দেখতে পারবো যে ২ টা পজিশনে, ফার্স্ট পজিশনে এবং সেকেন্ড পজিশনে একটা জিনিসের চেঞ্জ হয়েছে এখানে। কি চেঞ্জ হয়েছে? এই কুণ্ডলীটার ভিতরে কি পরিমাণ বলরেখা পাস করতেছে বা কি পরিমাণ বলরেখা যাচ্ছে সেটা চেঞ্জ হয়েছে। আচ্ছা, তুমি আমাকে বলো তো যে এইখানে আমি ধরুন একটা র‍্যান্ডম পয়েন্ট চিন্তা করতেছি। এই পয়েন্টে আমি ম্যাগনেটিক ফিল্ড মেজার করব। তো এইখানে ধরে নাও সেই ফিল্ড হচ্ছে B, এই অবস্থায়। এরপর আমি সেম ওই পয়েন্টটাতে এইখানে একটা পয়েন্ট B মেজার করব। এটা ধরো B প্রাইম। তোমার কি মনে হয় যে B প্রাইম আর B সমান হবে? অবশ্যই না। B প্রাইমটা B এর চেয়ে বেশি হবে। ঠিক আছে? মানে ইনটিউশন বলতেছি। কেন বেশি হবে? কারণ দেখো এই সেকেন্ড পজিশনে তোমার এই জায়গাটাতে তড়িৎ বলরেখার সংখ্যা বেশি। তড়িৎ বলরেখা বেশি আছে। আল্টিমেটলি এখানে B এর ভ্যালুটাও বেশি পাওয়া যাবে এই পজিশনে। B এর ভ্যালুটাও বেশি পাবে, এরকম দিকে আসলো।
তার মানে তুমি এখানে যেটা দেখলা, এখানে কিছু একটা চেঞ্জ দেখতে পাইছো। কিসের চেঞ্জ? যে এইভাবে আমি যখন সরাচ্ছি, এইভাবে যখন সরাচ্ছি, তাহলে একটা জিনিস চেঞ্জ হচ্ছে এখানে। কি চেঞ্জ হচ্ছে? আমাদের ওই যে ফিল্ডে কি বলে, আমাদের যে তড়িৎ কুণ্ডলীটার মধ্যে এই যে তড়িৎ বলরেখার সংখ্যার পরিবর্তন হচ্ছে। ঠিক আছে? আমি যখন এইভাবে করতেছি, তড়িৎ বলরেখার সংখ্যা কমতেছে। এখন উল্টাটা যদি তুমি চিন্তা করতে, এটাকে যদি তুমি আরো দূরে সরে নিয়ে যেতা, তাহলে কিন্তু এর উপর ফিল্ড আরো কমে যেত। তার মানে এখানে যেটা হচ্ছে, ফিল্ডের পরিবর্তন করতেছে। এইভাবে সরাইতে গিয়ে ফিল্ডের পরিবর্তন হয়ে যাচ্ছে। কারণ ফিল্ডের এই পরিবর্তনটা আমাদেরকে তাহলে ওই কারেন্টের জেনারেশন করতেছে, আসে কারেন্টের জেনারেট করতেছে। তাহলে আমরা যেটা দেখবো আপাতত বেসিক্যালি, যে আপেক্ষিক এই যে গতিটা হলো, সেটার কারণে সলিনয়েডের অভ্যন্তরে কি হচ্ছে, প্রবেশকারী যে চুম্বক বলয়ের সংখ্যার পরিবর্তন হচ্ছে। সংখ্যার পরিবর্তন মানে বি এর পরিবর্তন। এখন এই যে বি এর পরিবর্তনটা, এটাকে আমরা জাস্ট বি এর পরিবর্তন বললে হবে না, এটাকে আমরা সঠিকভাবে মেজার, তো এই মেজারমেন্টটা আমরা আরেকটা চলক দিয়ে করবো, সেটা এখনই করবো। তা আমি এই জিনিসটা আগে লিখে নিই। তাহলে কি হচ্ছে, যে আপেক্ষিক গতির কারণে সলিনয়েডের ভিতরে চুম্বক বলয়ের একটা পরিবর্তন, মানে বি এর পরিবর্তন। বি এর পরিবর্তন, বি এর পরিবর্তন হওয়া মানে এখানে কিছু একটা কাহিনী হয়েছে। এখন এই বি এর পরিবর্তনটাকে আমরা কিভাবে মেজার করবো, বা চুম্বক বলের রাখার পরিবর্তনটাকে কিভাবে মেজার করবো, সেটা মেজার করার জন্য আমাদেরকে এখানে একটা ইম্পর্টেন্ট একটা চলক, সেটা হচ্ছে কি, সেটা হলো চৌম্বক ফ্লাক্স। আচ্ছা, তড়িৎ ফ্লাক্স কাকে বলে একটু আমাকে একটু বলো, দুজনের মধ্যে। তড়িৎ ফ্লাক্স কি বোঝায়? তড়িৎ ফ্লাক্স বলতে কি বোঝায়, বলো। রাইসা, বলো, তড়িৎ ফ্লাক্স কাকে বলে? হুম, মনে নাই? ফ্লাক্স বলতে কি বুঝো আসলে, এটা বলো। ফ্লাক্স, তোমাকে আমি একটা কথা বললাম যে ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্স হতে পারে, ইলেকট্রিক ফ্লাক্স হতে পারে। ফ্লাক্স বলতে তুমি কি বুঝতো? কি ছিল আমাদের গত চ্যাপ্টারে, স্থির তরিতে কি করে আসছে? ফ্লাক্স বলতে কি বোঝায়? হুম, পারবো না? অর্ণব, কিছুটা হয়েছে। তাহলে ফ্লাক্স হলো, যে তড়িৎ ফ্লাক্স আমরা দেখছিলাম যে বলরেখার আসলে ঘনত্ব, যে একটা একক ক্ষেত্রফলের মধ্যে কি পরিমাণ বলরেখা আছে, ওইটাই মেজার করে ফ্লাক্স। ফ্লাক্স বেশি হওয়া মানে হচ্ছে ওইটা ইলেকট্রিক ফিল্ডটা বেশি হওয়া আর কি, এটাই। একটা ক্ষেত্রফল আছে তোমার কাছে, গাউসের সূত্র ছিল না, গাউসের সূত্র দিয়ে আমরা ফ্লাক্স, তারপর এগুলো বের করছিলাম, যে কোন একটা ক্ষেত্রফলের মধ্যে কি পরিমাণ তড়িৎ বলরেখা পাস করতেছে, এটা ছিল তড়িৎ ফ্লাক্স। ম্যাগনেটিক ফ্লাক্সটা ঠিক তাই। ম্যাগনেটিক ফ্লাক্সটা কেন তৈরি হবে? ম্যাগনেটিক ফিল্ডের জন্য।
ম্যাগনেটিক ফিল্ড কেন হচ্ছে? ম্যাগনেটিক কি কি বলে? ফিল্ড লাইনের জন্য। ম্যাগনেটিক ফিল্ড লাইন এর যে পরিমাণটা পার এরিয়াতে, ক্ষেত্রতে সেটা কত? সেটা আমাদেরকে আ সেটা যেই কোয়ান্টিটিটা সেটাই হচ্ছে ফ্লাক্স। ঠিক আছে? মানে ধরে নাও তোমার কাছে এরকম র‍্যান্ডম একটা এরিয়া আছে। এটা র‍্যান্ডম একটা এরিয়া। তো এই এরিয়ার ভিতর দিয়ে তুমি হচ্ছে আ কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলো আছে সেটা তুমি মেজার করতে চাচ্ছ। সেটাই ফ্লাক্স। ঠিক আছে? তবে ফ্লাক্স হওয়ার জন্য একটা শর্ত আছে। সেটা কি? যে আমরা যেটা পার্টিকুলারলি বলি সেটা হচ্ছে ধরে নাও আমরা ওই পুরা ক্ষেত্রফলের অল্প একটা অংশ নিয়ে কাজ করতেছি। সেটা হচ্ছে এই ds, ঠিক আছে? এই পুরো এটা একটা সারফেস। এটা একটা সারফেস। এই সারফেসে আমরা ds অংশটুকু কাট করছি। ds অংশটুকু কাট করছি। করে আমরা হচ্ছে এখানে আমরা যেটা দেখব যে ফিল্ড লাইন এখানে এখানে ধরুন ম্যাগনেটিক ফিল্ড লাইন গুলো এইভাবে পাস করতেছে। ধরো এভাবে পাস করতেছে। ধরো এইভাবে আরে কালারটা এটা না, অন্য কালার করো। ধরো এইটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফিল্ড লাইন মানে বি। এটা হচ্ছে বি। এখন এই যে ডিএস, আচ্ছা আমাকে এটা প্রশ্নের জবাব দেবা যে ক্ষেত্রফল বা এরিয়া এটা কি ভেক্টর নাকি স্কেলার? এটা কি কোনো দিক আছে? তলের কি কোনো দিক আছে? হুম? তলের কি কোনো দিক আছে? কি বলতে পারছো না? তলের দিক আছে কিনা? নাই আসলে? গত চ্যাপ্টারে তো তলের দিক পড়ে আসলাম, তাই না? তল তল ভেক্টর, তল একটা ভেক্টর রাশি, ওটার দিক হচ্ছে তার লম্ব বরাবর। এটার দিক ধরুন এটা এইভাবে আছে, এটা লম্ব এরকম করে আছে। এখন চিত্রটা আমার আসলে হয়নি ভালো। এইভাবে দিলে ভালো। ধরুন এইটাই ওর দিক। আমি একটু চিত্রটা চেঞ্জ করবো। ছিলে হ্যাঁ, তিনটা দিলেই তো বুঝতে পারবে। তিনটা দিলে বুঝতে পারবে। ধরো যে ফিল্ড গুলো এখন বোধহয় বোঝা যাচ্ছে। এইটা হচ্ছে তোমার ফিল্ড গুলো, হ্যাঁ? এটা হচ্ছে ফিল্ডের ডিরেকশন, রেড যে কালারটা দিছি আমি এটা ফিল্ডের দিক। তাহলে তোমাদের একটু পড়তে হবে কিন্তু বেশি। ডিএস এর দিক আছে, ডিএস এর দিক হচ্ছে ওর লম্ব বরাবর, ঠিক পারপেন্ডিকুলার টু দ্য সারফেস হচ্ছে ওর ডিরেকশন। ঠিক আছে? সারফেসের ডিরেকশন। আর ভলিউমের ডিরেকশন আছে? হুম? ভলিউম যে কোয়ান্টিটি এটা কি ডিরেকশন আছে? এটার ডিরেকশন কিন্তু নাই। হ্যাঁ? ভলিউমের ডিরেকশন নাই। কিন্তু এরিয়ার একটা ডিরেকশন আছে। সেটা কোথায়? সেই এরিয়াটার পারপেন্ডিকুলার। ঠিক আছে? আচ্ছা, তো ধরে নাও এইটা হচ্ছে আমাদের এরিয়া ভেক্টর। ওই যে আমি যেটা দিছি ওই ডিরেকশনটা ওভাবে দিলাম। নীল কালারটা আর বি হচ্ছে সেটা। আর ফ্লাক্স যেটা আমরা পড়তেছিলাম ফ্লাক্স। ফ্লাক্স এর রিয়াল সংজ্ঞাটা হলো এরকম যে কোন একটা ক্ষেত্রের আহ লম্ব বরাবর কোন একটা ক্ষেত্রের লম্ব বরাবর যে পরিমাণ তড়িৎ বলরেখা পাস করে সেটাকে ওই ক্ষেত্রের চুম্বক ফ্লাক্স বলে। কোন একটা ক্ষেত্রের লম্ব বরাবর যে পরিমাণ চুম্বক বলরেখা পাস করবে বা উল্টাভাবে বললে
কোন একটা ক্ষেত্রের লম্ব বরাবর যে পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড লম্ব বরাবর, বা তুমি এটাকে এইভাবে বলতে পারো কোন একটা ক্ষেত্রের ক্ষেত্র ভেক্টর বরাবর। ক্ষেত্রের লম্ব মানে কি? ক্ষেত্রের লম্ব মানে ক্ষেত্র ভেক্টর। যে ক্ষেত্র ভেক্টর বরাবর যে বিটা কাজ করবে, বি এর ভ্যালুটা সেটাই হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স। ঠিক আছে? তো এটার সংজ্ঞাটা কি বইয়ের মধ্যে আছে মনে হয়? দেখি, তাহলে এখান থেকে দিচ্ছি। আহ হ্যাঁ, এখানে বলা আছে যদিও। এই যে এটা এই সংজ্ঞা দিতে পারো, আমি এই সংজ্ঞাটা লিখে দিচ্ছি যে এই সংজ্ঞা কোনো ক্ষেত্রে লম্ব বরাবর বা ক্ষেত্র ভেক্টর বরাবর যে পরিমাণ তড়িৎ তড়িৎ যে পরিমাণ চুম্বক হলো ভেক্টরকে যোগ করে এটি চুম্বক ফ্লাক্স। ঠিক আছে, তাহলে এখন আমরা এটাকে মেজার করবো, চুম্বক ফ্লাক্সটা কি জিনিস বুঝছি, এটা মেজার করবো। ঠিক আছে, কিভাবে মেজার করব? ওই যে যেটা বলা হয়েছে সূত্রে, সে সরি ব্যাখ্যা করার সময় সেটাই। চুম্বক ফ্লাক্সটা তাহলে কি হবে, এখানে যদি আমি চুম্বক ফ্লাক্স বের করতে চাই, তাহলে চুম্বক ফ্লাক্সকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ফ্লাক্সকে আমরা ফাই দ্বারা প্রকাশ করি। আচ্ছা, তো ফ্লাক্সকে আমরা যদি ফাই দ্বারা প্রকাশ করি, তাহলে ধরে নাও এটার ভেক্টরটা আমরা এ ভেক্টর ছিল। এরিয়াকে একটা ভেক্টর দিয়ে প্রকাশ করা যায়, এই এরিয়া ভেক্টরটা এ ধরলাম। তো এ ভেক্টরের দিকে বি এর যে উপাংশ সেটার গুণফল নিতে হবে, এরিয়া ইন্টু নিতে হবে এই এরিয়া লম্ব বরাবর, এরিয়া ভেক্টর বরাবর বি এর যে উপাংশটা, তাহলে সেটা কি হবে বলো দি? বি এর উপাংশটা কি হবে? কস, এটা যদি কোণ আমি থিটা ধরি, মানে এই যে বি এবং এরিয়া ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি থিটা ধরো, তাহলে এটা হবে এ বি কস থিটা। বি কস থিটা হচ্ছে এই এরিয়া বরাবর বি এর উপাংশটা, আর এটা হচ্ছে এরিয়া, এরিয়াতে টোটাল এরিয়া কত আর কি, এই পুরোটার এরিয়া কত, তাহলে এই দুটো যদি গুণ করো তাহলে ফ্লাক্স পাই যাবা। তাহলে এই ফ্লাক্সটা তাহলে কি দাঁড়াচ্ছে, এ বি কস থিটাকে আবার এ ডট বি লেখা যায়, এ ডট বি। এটা আমাদের সূত্র আর কি। এরিয়া ভেক্টর যদি জানি এবং এরিয়া ভেক্টর এবং ম্যাগনেটিক ফিল্ডের মধ্যবর্তী যদি কোণ যদি জানি, তাহলে আমরা ফ্লাক্স বের করতে পারবো। ঠিক আছে, ফ্লাক্সকে এভাবে প্রকাশ করে অনেক সময়। এই জিনিসটা আসলে আসলে কিভাবে এই বি কস থিটা, যে এই যে ফ্লাক্স, এটা আমাদের ফ্লাক্স, এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ সারফেস ইন্টিগ্রেশন অফ বি এস ডিএস। এটা যদি করি তাহলে হচ্ছে আমরা হচ্ছে ফ্লাক্স পাবো। এটা আপাতত দেখে নাও, যদি এমসিকিউ তে আসে তাহলে এটা দাগাবা, আর এটা আমাদের ম্যাথ করতে কাজে লাগবে। হ্যাঁ, এখন আমাকে তোমরা বলো যে এই ফ্লাক্সটা কি স্কেলার রাশি নাকি ভেক্টর রাশি? কি রাশি এটা?
হয় নাই। ভেক্টর কেন? স্কেলার রাশি। ডট গুণ করলে কি পাওয়া যায়? স্কেলার পাওয়া যায় নাকি ভেক্টর পাওয়া যায়? স্কেলার পাওয়া যায়। ভেক্টর কেন? স্কেলার রাশি। কারণ এটা আসলে ভ্যালু দিচ্ছে তোমাকে একটা। যে কি পরিমাণ চুম্বক বল রেখাগুলো মানে আইডিয়ালি কেন বলছি কনসেপচুয়ালি কতগুলো ফ্লাক্স তড়িৎ বলরেখা পাস করতেছে। তোমার তো এটা জাস্ট সংখ্যা, এটা একটা ভ্যালু। ডিরেকশন নাই। ডিরেকশন দরকার আছে? দরকার নেই। স্কেলার ওটা যে চুম্বক ফ্লাক্সটা হলো একটা স্কেলার ভ্যালু। ঠিক আছে? স্কেলার। ওকে? আচ্ছা। এটার ইউনিটটা কি? একটা রাশি পড়ছে ওটার ইউনিট জানা লাগবে। তো এটা আ পরের পৃষ্ঠায় যাচ্ছি। এটার ইউনিটটা হচ্ছে এটা কি ইউনিটে প্রকাশ করে? এই ইউনিটটা হলো ওয়েবার, ডব্লিউবি, ওয়েবার। ঠিক আছে? ওয়েবার। এর হচ্ছে ওয়েবার। আর তাহলে তুমি এখান থেকে দেখো দেই, আমি যদি ওই সূত্র থেকে বি এর ভ্যালুটা বের করি, বি ইকুয়াল টু আসবে ফাই বাই এ। তো ফাই এর একক যদি ওয়েবার হয়, এ এর একক যদি মিটার স্কোয়ার হয়, তাহলে বি এর এককটা এখান থেকে কি আসতেছে? ওয়েবার পার মিটার স্কোয়ার। এটা কিন্তু এই এককটা আসছে। তো আমরা এটা কিন্তু জানি যে ১ ওয়েবার পার মিটার স্কোয়ার মানেই হলো ১ টেসলা। ঠিক আছে? ১ টেসলা এটা। ওকে? আর এই তো এটা ছিল আরকি। এ তাহলে চুম্বক ফ্লাক্স হচ্ছে এরকম। তো এটার কয়েকটা কেস আমরা করতে পারি এখানে। কয়েকটা কেস আমি এখানে করি। কেসেস অফ ফ্লাক্স। কেসটা আমরা কিসের ভিত্তিতে করব? এই ডিরেকশনটার ভিত্তিতে করব। এরকম ডিরেকশন আ ধরো, ধরো তোমার হচ্ছে এইটা হচ্ছে তোমার এরিয়াটা। মানে এইভাবে আছে জিনিসটা। আ এরকম করে। তাহলে এইটার যে ভেক্টরটা, এরিয়া ভেক্টরটা সেটা কোন দিকে থাকবে? ধরে নাও এরিয়া ভেক্টরটা এইদিকে। ঠিক আছে? সারফেসটা এইভাবে আছে। বুঝতে পারতেছো তো? চাকাটা এইভাবে আছে। মানে সারফেসটা হলো এরকম করে। দেখে বোঝা যাওয়ার কথা। এটা ওর কেন্দ্র। এটা ওর এরিয়া ভেক্টর A। তো আমার যদি এই এখন এরিয়া ভেক্টরের সাথে B এর বিভিন্ন ডিরেকশন বা B এর বিভিন্ন কোণের জন্য আমরা আসলে ফ্লাক্স এর ভ্যালুটা কিরকম হয় ওটা দেখার চেষ্টা করব এইটুকুই। ঠিক আছে? এখন ধরে নাও ফার্স্ট কেসে এটা আমি কপি করি। ধরুন একটা আমরা এটা দেখলাম, একটা এটা দেখতে পারি। ১ম কেসটা ধরো যে যেদিকে ভেক্টরটা আছে সেদিকে তোমার হচ্ছে ইয়াটাও আছে, বিটাও আছে। তাহলে এক্ষেত্রে ফ্লাক্স এর ভ্যালু কত হবে বলো দেখি? বলো। এক্ষেত্রে ফ্লাক্স এর ভ্যালু কত হবে? সূত্রটা দেখে বলো, সূত্রটা আছে তো AB cos থিটা। দেখে বলার চেষ্টা করো। কি পাচ্ছ না? ১ম কেসটা দেখো না। A আর B দুটার দিকটা একই। না ওভাবে মানে ১ম টা কি প্লাস AB কারণ cos 0 ডিগ্রি সর্বোচ্চ ভ্যালু পাবা তুমি। একই দিকে আছে cos 0 ডিগ্রির মান 1 তো হ্যাঁ।
প্লাস এবি যেটা বললাম, হ্যাঁ, এবি। আমি কেন হলো আমি ডিরেক্ট মানটা লিখে দিলাম। যে তাও লিখে দিই cos 0 ডিগ্রি, হ্যাঁ? এবি। সেকেন্ডটায় মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। তাহলে এটা কি হবে? এবি cos, এটা বলতে এতক্ষণ সময় লাগছে কেন? এটা 0, এটা, হ্যাঁ, এটা হচ্ছে, এটার কারণ হচ্ছে এটা দিছি কেন? এবি cos থিটা, এই থিটাটা হচ্ছে সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ। সূ সূক্ষ্ম মানেটা কি? সূক্ষ্ম, ভুল হতে পারে। যাই হোক, সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ যদি হয়, cos এর ভিতরে সূক্ষ্মকোণ মানে কি? এটা পজিটিভ আসবে নাকি নেগেটিভ আসবে বলো দি? পজিটিভ? হ্যাঁ? cos এর ভিতর cos এর ভিতরে সূক্ষ্মকোণ গুলো পজিটিভ হয়? কি বলো না? কি হবে? পজিটিভ হবে। আর এটা হবে নেগেটিভ। তাহলে এইগুলো এমসিকিউ তে আসলে যেতে পারে। হুম, ঠিক আছে। না, কনফিডেন্স নাই আরকি, কথা বলো। তো এখন হচ্ছে আ বুঝতে পারছি। আমরা এই জায়গায় ফেরত যাবো আরেকবার। এটা আমরা এই যাই, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, এখানে আমরা ছিলাম। তো এখন হলো যে আমরা ফ্লাক্স পড়ে আসছি। আমরা কি পড়লাম? আপেক্ষিক গতি যদি হয় তাহলে এই সলিনয়েডের ভিতরে চুম্বক বলয়ের পরিবর্তন হয়, মানে B এর পরিবর্তন হয়। তাহলে এখন এটা কিন্তু আমরা মেজার করতে পারবো এবার। মেজার করতে পারবো না? মেজার করা যাবে এই B এর পরিবর্তনটা। কিভাবে মেজার করবো আমরা? এই সারফেসের এটা কিন্তু সারফেস না, হ্যাঁ? ধরো এটা সারফেস। এই সারফেসের ভিতর দিয়ে কি পরিমাণ বলরেখা পাস করছে ২ টা পজিশনের জন্য আমরা ওটা দেখতে পারবো। ২ টা পজিশনের ক্ষেত্রে। যে ধরো যে কিভাবে ধরবো? যে কোথায় বলা যায় আসলে? এখানে আমি যদি একটা সারফেস চিন্তা করি, এই সারফেসটার কথা চিন্তা করি। এটা ধরো, এই সারফেসটা চিন্তা করি। তাহলে এইখানে শুরুতে ধরে নাও ফাই ছিল। ফাই, একটা ফাই ছিল। এটা কি ফাই 1 ধর। ফাই 1 বা ফাই 2 ধর। ফাই 1 ধর। এইখানে এখন আরেকটা ফাই আসবে। বাকি ফাই কি পাবা? পাবা না। দেখেও বোঝা যাচ্ছে যে এইখানে কম বলরেখা পাস করছে, এখানে বেশি বলরেখা পাস করছে। তো এইখানে ফ্লাক্সটা বেশি হবে, এখানে ফ্লাক্সটা কম হবে, ম্যাগনেটিক ফ্লাক্স। তাহলে আমরা এটা পরিবর্তনটা তো মেজার করতেই পারি। যে এই পরিবর্তনটা ডি ফাইটা, এটা হচ্ছে ফাই 1 থেকে, না, ফাই 2 থেকে ফাই 1। ও কি করে? ঠিক আছে? ফাই 2 থেকে ফাই 1। আচ্ছা। তো এখন মেইন যেটা কথা, সেটা হলো এই ফ্লাক্সের চেঞ্জ এর কারণে ফ্লাক্সের চেঞ্জেস এর কারণেই কি হচ্ছে? তড়িৎ প্রবাহ হচ্ছে। এটা কারণ কেন? কারণ এই ফ্লাক্সের পরিবর্তনের কারণে ইএমএফ জেনারেট হচ্ছে, বা তড়িৎ। এখন তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, এটা তোমরা এরপরের দিন আমাকে বলবা, হ্যাঁ? কি বলবা? তুমি একটু রিসার্চ করবা। রিসার্চ করে এটা দেখবা যে এই ফ্লাক্সের পরিবর্তনের কারণে যে ইএমএফ টা বা তড়িৎচালক শক্তিটা জেনারেট হচ্ছে, এটা কেন হচ্ছে? মানে রিজনটা কেন? ঠিক আছে? তবে আপাতত আমরা
এটাই বলি যে এটা তুমি পড়বা কেন? তোমার এটা এজড আপ প্রতিদিন আমি প্রশ্ন জিজ্ঞাসা করবো। তুমি কি ChatGPT ঘাঁটবা নাকি YouTube দেখবা এটা তোমার ব্যাপার। তো ইএমএফ জেনারেট হচ্ছে। এখন ইএমএফ জেনারেট হলে নিশ্চয়ই কারেন্ট পাবা। এই কারেন্টটাই আমরা তাহলে আমাদের প্রথমে কারেন্ট আমরা বের করতে পারবো। তাহলে আমাদের এই যে ইএমএফ টা যদি মেজার করতে পারি, কতটুকু মানে ভোল্টেজ আমরা পাবো। তো সেই ভোল্টেজটা এখন আমরা মেজার করব। তো এখন সেই ভোল্টেজটা মেজার করব। এই ভোল্টেজটাকে ই দ্বারা প্রকাশ করে। এই স্ট্রাকচারের বই ই দ্বারা প্রকাশ করেছি স্মল ই, ছোটতর অক্ষর ই। তো এখন এইটা মেজার করবো কিভাবে? এটা মেজার করার জন্য আমাদের ফ্যারাডে আহ দ্বিতীয় সূত্র কাজে লাগবে। ফ্যারাডের দুইটা সূত্র, প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র। প্রথম সূত্র দিয়ে উনি ব্যাখ্যা করছে যে কিভাবে কারেন্ট তড়িৎচালক শক্তি যে তৈরি হয় এটা তিনি বলছেন। আর দ্বিতীয় সূত্রে তিনি এই যে তড়িৎচালক শক্তিটা তৈরি হলো এটা কিভাবে মেজার করতে হয় সেটা ব্যাখ্যা করছেন। ঠিক আছে? তো আমরা এখনই করতেছি। তো এই যে ইটা আছে না, এই ইটা দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে ইটা তুমি এই ডি ফাই এর উপর নির্ভর করে। যে তোমার এই ফ্লাক্সের পরিবর্তন যত বেশি হবে তোমার তত বেশি তড়িৎচালক শক্তি তৈরি হবে বা ইএমএফ তৈরি হবে। ঠিক আছে? ই ইজ প্রপোর্শনাল টু ডি ফাই। ই আরেকটা জিনিসের প্রপোর্শনাল, সেটা কি? তো একটু আগে আমরা পড়লাম যে এই আপেক্ষিক গতিটা যত বেশি হবে তত বেশি কারেন্ট পাওয়া যাবে। এইগুলা কিন্তু দেখছি আর কি আমরা। হ্যাঁ, এগুলো দেখে বলা হচ্ছে যে এরকম মানে সব এগুলো কি বলে এক্সপেরিমেন্টাল জিনিসপত্র, যে দেখলাম যে যত বেশি আহ ফ্লাক্সের পরিমাণ তত বেশি ই, তারপর যত বেশি দ্রুত জিনিসটা মোশন করা হচ্ছে তত বেশি ই। তাহলে সেইগুলো রাশির সাথে মেজার করে আমরা ইটা মেজার করবো আসলে। তো ই সমানুপাতিক ডি ফাই এটা একটা। আরেকটা কি যেটা বললাম যে যত দ্রুত তুমি এই মোশনটা করবা তত বেশি ই পাবা, কারেন্ট পাবা। কারেন্ট বেশি পাওয়া মানে ই বেশি হওয়া। তো সেটা আমরা সময়ের সাথে যদি রিলেশন করি যে যত দ্রুত, যত ফাস্ট হবে সময় তত কম নেবে নাকি? যে দ্রুত জিনিসটা হচ্ছে আমার সময় কম লাগতেছে, সময় কম মানে ই এর মান বেশি। সো ই ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ডিটি। কতটুকু সময়ের মধ্যে তুমি এটা না যাওয়া আসা এই জিনিসটা হচ্ছে এটার ব্যস্তানুপাতিক। ঠিক আছে? ই সমানুপাতিক ডি ফাই আর ব্যস্তানুপাতিক ডি। এখন এই দুটো যদি অ্যাড করি তাহলে ই আসতেছে সমানুপাতিক ডি ফাই ডিটি। এখন এই যে ডি ফাই ডিটি টা এটা কি বলো দি? এটা হচ্ছে সময়ের সাথে ফ্লাক্সের পরিবর্তনের হার। সময়ের সাথে ফ্লাক্সের পরিবর্তনের হার। ধরে নাও তুমি কোন একটা পয়েন্ট এটা চিন্তা করতেছো, এই পয়েন্টে তুমি ফ্লাক্স বের কোন একটা পয়েন্ট করে বলছি, ফ্লাক্স তুমি একটা কোন একটা সারফেসের জন্য করবা। ধরুন এই সারফেসে তুমি সময় দেখবা আর কি। সময় তোমার প্রথমে 0 সেকেন্ড, তারপর তুমি এই সময় তুমি দেখবা 5 সেকেন্ড, 10 সেকেন্ড এরকম করে করে তুমি এই ফ্লাক্সের পরিবর্তনটা দেখবা। কেন? কারণ তুমি কি করছো? তুমি প্রতি মুহূর্তে এই জিনিসটা নেওয়া আসা করতেছো না? তাহলে তোমার এই ফাইটা কিন্তু প্রতিবারে চেঞ্জ হচ্ছে। তো কত হারে চেঞ্জ হচ্ছে? এই চেঞ্জটা ইজ প্রপোর্শনাল টু কি পরিমাণ ই তৈরি হবে, ইএমএফ তৈরি হবে। সো ই প্রপোর্শনাল টু ডি ফাই বাই ডিটি। ঠিক আছে? এখন এই সমানুপাতিক চিহ্নটা সরাই দিলে আমাদের একটা ইকুয়েশন চলে আসবে। তাহলে আমাদের কাজ শেষ কিন্তু। ঠিক আছে? তো আমরা এখন ওটাই করবো। পরের পৃষ্ঠায় যাই। আমরা যেটা দেখলাম ই সমানুপাতিক ডি ফাই ডিটি। এটা যদি তুমি সরায় দাও তাহলে তোমাকে একটা ধ্রুবক বসাইতে হবে ডিটি। ই ইজ ইকুয়াল টু কে ডি ফাই ডিটি। এখন এই কে এর ভ্যালু লাগবে, যেহেতু এটা একটা ধ্রুবক, এই ধ্রুবকের ভ্যালু লাগবে। এখন এই ধ্রুবকটাকে আমরা ডিফাইন করব, সংজ্ঞায়িত করব, ডিফাইন করব বা সংজ্ঞায়িত করব। কিভাবে ডিফাইন করব? যেরকম করে আমরা এফ সমানুপাতিক এম এ করছিলাম, সেখান থেকে সমানুপাতিক চিহ্নটা যখন সরাই দিছিলাম ওখান থেকে কে ইন্টু এম এ করছিলাম। তারপর এটার মান আমরা 1 ধরছিলাম। কেন? কারণ আমরা বলছিলাম যে যদি ত্বরণ হয় 1 মিটার পার সেকেন্ড, যদি বস্তুটা হয় 1 কেজি, তাহলে ফোর্স তৈরি হবে 1 নিউটন। এভাবে ডিফাইন করা। তো সেক্ষেত্রে সমানুপাতিক ধ্রুবকটার মান হয় 1। তো এই সেম লজিক আমরা এখানেই খাটাবো। আমরা বলবো কি বলবো যে যদি 1 সেকেন্ড সময় 1 ওয়েবার ফ্লাক্সের পরিবর্তন হয় তাহলে যে পরিমাণ তড়িৎচালক শক্তি তৈরি হয় সেটা হচ্ছে 1 ভোল্ট।
তাহলে সেখান থেকে কে এর ভ্যালু কত হবে বলো দি? 1। ই আমরা 1/4 নিব। ডি ফাইটা নিব হলো 1 ওয়েবার। আর আমরা ডিটিটা নিব 1 সেকেন্ড। মানে সব ইউনিট নিব। যদি হয় তাহলে কে এর ভ্যালু কত হবে? 1। তাহলে আল্টিমেটলি আমাদের ইকুয়েশনটা আসতেছে ই ইকুয়াল টু ডি ফাই ডিটি। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন, এটা মনে রাখতে হবে। এখন এটাও ইকুয়েশন না, ইকুয়েশন আরো আছে। ইকুয়েশনটা হলো মেইনলি ই ইকুয়াল টু এন ডি ফাই ডিটি। ই ইকুয়াল টু এন ডি ফাই ডিটি। ঠিক আছে? তো এনটা কি আবার? এনটা হলো মানে নাম্বার অফ টার্নস, হচ্ছে প্যাচ সংখ্যা। প্যাচ সংখ্যা। তোমার হচ্ছে ওই যে কুণ্ডলীর ভিতর দিয়ে এই জিনিসটা হবে না? তো তোমার কুণ্ডলীতে তো একটা যে এরকম 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 করে আরো আছে। সো যতগুলা প্যাচ থাকবে তো ওইটার সাথে ওইটা মাল্টিপ্লাই হবে জিনিসটা। মানে ইটা তত বাড়বে। ওই যে বললাম না যে প্যাচ সংখ্যা যত বেশি করবা, মানে এটা আমরা এক্সপেরিমেন্টালি দেখছি যে প্যাচ সংখ্যা যত বেশি হবে তত বেশি ই জেনারেট হচ্ছে। তাহলে অবশ্যই এটা সমানুপাতিক হবে ই সমানুপাতিক এন। আমরা দেখলাম এন ইজ সমানুপাতিক আই। সো অফকোর্স ই ইজ সমানুপাতিক এন হবে। সো এন টা দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা তোমার কমপ্লিট ইকুয়েশন হয়ে গেল যে ই ইজ ইকুয়াল টু এন ডি ফাই ডিটি। তুমি যদি এভাবে দেখো যে কোনোদিন কারেন্ট প্রবাহিত হইতেছে, তাহলে সেই কারেন্টটা যে কারণে হয়েছে এখানে তড়িৎচালক শক্তি তৈরি হয়েছে। এই তড়িৎচালক শক্তিটার ভ্যালুটা কি হবে? এন ডি ফাই ডিটি। এন ডি ফাই ডিটি। ঠিক আছে? কি পরিমাণ ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে ইনটু এন। এখন এটাও ঠিক হয়নি। এখানে সামনে একটা মাইনাস আসবে। মানে আল্টিমেট যে ইকুয়েশন সেটা হচ্ছে ই ইজ ইকুয়াল টু মাইনাস এন ডি ফাই ডিটি। এটা হচ্ছে আল্টিমেট ইকুয়েশন। ঠিক আছে? এটা হচ্ছে ওই ফ্যারাডের সেকেন্ড সূত্র থেকে আমরা বের করবো এই জিনিসটা। E ইকুয়াল টু মাইনাস এন ডি বাই ডিটি। মাইনাসটা আসবে এখানে একটা। কেন মাইনাস আসবে এটার ব্যাখ্যাটা পরের দিন দেখবো। সো এই হচ্ছে কাহিনী আর কি। ঠিক আছে? এই ইকুয়াল টু এন। এখন তুমি যেটা করতে পারো, তুমি নিজে বইটা খুলবা। খুলে যে টপিক গুলো আমরা পড়লাম, চুম্বক ফ্লাক্স পর্যন্ত পড়া হলো। তারপর এই যে একটু সূত্রের মতো চলে আসছে। তো এই সূত্রগুলো দিয়ে যে ম্যাথ গুলো আছে সেগুলো দেখো। একটু বইটা রিং পড়ো। ঠিক আছে? তাহলে জিনিসটা হবে। আবার ওই যে ইউটিউবে যে অ্যানিমেশন টাইপের ভিডিওটা দেখালাম ওটা দেখবা। এই আর কি। তাহলে এই জিনিসটা হবে। তো এর পরের দিন আমরা আসলে যেটা করবো, ফ্যারাডের এই যে প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র, এই দুটো পড়বো আসলে। আজকেও একটু ব্যাখ্যা করে দিতে পারি। তুমি একটু জাস্ট দেখো। সি করে দেওয়া যায় তো আসলে। কিন্তু ওই যে একটা সেট আপ আছে, ওটা জিনিস আবার বুঝতে হবে। প্রথম সূত্রটা তুমি যদি পড়ো তোমার কাছে নতুন কিছুই মনে হবে না। দেখো যে প্রথম সূত্রটা কি বলছে? যখনই কোনো বদ্ধ তার কুণ্ডলীতে আবদ্ধ চৌম্বক বলরেখার সংখ্যা বা চৌম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে, তখনই উক্ত কুণ্ডলীতে একটি তড়িৎ চালক শক্তি আবিষ্ট হয়। তো এটা কোনোটা কি নতুন আছে আমাদের কাছে? না। এই জিনিসটা মুখস্থ করা দরকার আছে সেটাও না। এটা অলরেডি আমরা জানি কি হয়েছে। তো ইনি ওই ফ্যাক্টটার কথাই বলছে, এটা ফ্যাক্ট। উনি যেটা পাইছে সেটা বলছে। দ্বিতীয় সূত্রতে বলছে যে তার কুণ্ডলীতে আবিষ্ট এই যে তড়িৎচালক শক্তিটা ইটা সময়ের সাথে কুণ্ডলী দিয়ে অতিক্রান্ত চুম্বক ক্ষেত্রের সংখ্যা, সরি আরেকবার পড়ি। তার কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক শক্তির মান সময়ের সাথে কুণ্ডলী দিয়ে অতিক্রান্ত চৌম্বক ক্ষেত্র রেখার সংখ্যা বা চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের হারের সমানুপাতিক। ঠিক আছে? ওই যে যেটা মানে এটা হচ্ছে উনি আসলে মেজারমেন্ট টাইপের কিছু একটা দিছে যে
কি বলছে যে আচ্ছা এইটা তো ইটা পাওয়া গেছে, এই ইটা মেজার করবো কিভাবে? তো উনি এই জন্য এটা আমাদেরকে বললো যে এই যে ইটা, এটা হচ্ছে আপনার কি সময়ের সাথে এই যে ফ্লাক্সের পরিবর্তনের সমানুপাতিক, অর্থাৎ টি ফাই সিটি সমানুপাতিক। এখন বাকি আমরা এখান থেকে দেখো সমানুপাতিক চিহ্ন সরাই দিয়ে ওই যে কে নিয়ে আসছিলাম ওটার মান 1 ধরছি। তারপর এখানে n টাইমস একটা গুণ করছি। কেন গুণ করছি? কারণ হচ্ছে আমরা দেখছি যে যত প্যাচ হবে তত বেশি ই এর মান পাওয়া যাবে। তারপর এখানে আরেকটা মাইনাসও আসছিল, সেই মাইনাসটা এখন হয়তো বুঝতে পারবে না, সেট আপটা দেখলে বুঝতে পারবে। এখানে দেখবে যে সেট আপের মতো আছে। আচ্ছা দিব, কালকে দিব আমি এটা set up। এই update ছোট আছে, সমস্যা নেই। এরপর মানে মেইন টপিক কিন্তু এটাই, ফ্যারাডের সূত্র, লেন্সের সূত্র, এগুলা। তো ঠিক আছে, আজকে এখান থেকে নাহলে লিখে নিতে পারো। কোনো প্রশ্ন থাকলে বলো, নাহলে লিখে